হত্যা মামলায় যারা খালাস তাদেরকেই জামিন দেওয়া হয়েছে, এই বিষয়টা আমরা সকলেই জানি। তো যার কারণে হত্যা মামলায় যারা দণ্ডপ্রাপ্ত তাদেরকে আসলে খালাস দেওয়া হয়নি, এই বিষয়টা পরিষ্কার। এবং হুমকির বিষয়টা আমার মনে হয় যে সেইভাবে করে আমরা এটা ইয়ের সামনে নাই আনি। তবে আপনারা খেয়াল করে দেখবেন যে বিভিন্ন সময় হয়তো বা যে কোনো কারণেই হোক না কেন আমাদেরকে ভুল বোঝা হয়েছে, আমাদের স্টেটমেন্টকে ভুল বোঝা হয়েছে। এই কারণে আমরা আসলে খুব ইয়ে করে আর কি, মানে অনলাইন সবচাইতে বেশি সেই বিষয়টা। এবং দেখা যাচ্ছে যে একটা বড় অংশ তো আছেই যারা কিনা আমাদের প্রতি, বিশেষ করে আমরা যখন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে গিয়ে অভিযোগ দায়ের করলাম, সেখানে যে আওয়ামী লীগের নেতাকর্মী রয়েছে, আওয়ামী লীগকে আসলে মানে মনে করেন অ্যাভয়েড তো করা যাচ্ছে না, কারণ তারা সংখ্যায় অনেক বেশি। এই মুহূর্তে অ্যাক্টিভ অথবা রিঅর্গানাইজ না হলেও তারা অন্ততপক্ষে অনলাইন যথেষ্ট তৎপর, এবং মূলত হচ্ছে গিয়ে তাদের তরফ থেকে এই হুমকি স্বরূপ আচরণ আমরা পাচ্ছি। আপনারা খেয়াল করেছেন যে আমরা প্রথম থেকেই শহীদ পরিবারবর্গ সরকার পতনের পরে বিভিন্ন অ্যাক্টিভিটি আমরা করে এসেছি, এবং দ্যাট ইনক্লুডস আমরা যে একটা অভিযোগ দায়ের করেছি শেখ হাসিনা এবং বাকিদের নামে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে। পরবর্তীতে হঠাৎ করে আমরা দেখলাম যে বিডিআর সদস্য যারা রয়েছেন এবং তাদের পরিবারবর্গ সহ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, তারা এই বিষয়টা নিয়ে যথেষ্ট কনসার্ন হয়ে গেলেন এবং তাদের দাবি দাওয়া পেশ করা শুরু করলেন। আমরা নোটিস করেছি, খুব দুঃখজনক ভাবে আমরা নোটিস করেছি যে হঠাৎ করে ন্যারেটিভটা চেঞ্জ হয়ে যাচ্ছিল এই পুরো ঘটনাটার। এর মূল কারণ একটা যেটা আমরা বুঝতে পেরেছি সেটা হচ্ছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যারা নেতাকর্মী রয়েছেন তারা ওই সময় তাদের বয়স অত্যন্ত কম ছিল, হয়তো বা এই পুরো জিনিসটা ন্যারেটিভটাকে খুব ক্লিয়ার তাদের কাছে ছিল না। পরবর্তীতে 29শে জানুয়ারি আমরা শহীদ পরিবারবর্গ এই ন্যারেটিভটা ঠিক করবার জন্য একটা প্রেস কনফারেন্স করি, এবং সেই প্রেস কনফারেন্সের পরে এটা তাদেরকে ক্রেডিট দিতেই হয় যে আমাদের সন্তান যারা, আমাদের ভাই যারা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এবং ছাত্ররা আমাদের ন্যারেটিভটা বুঝতে পেরেছে, এবং তারা এটা নিয়ে পরবর্তীতে আরো হয়তো বা পড়াশোনা করেছে, ঘাটাঘাটি করেছে, এবং পরবর্তীতে আমাদের 29 তারিখ প্রেস কনফারেন্সের পরে তারা আবারও 6 দফা দাবি দিয়েছে, এবং সেই 6 দফা দাবি আমাদের শহীদ পরিবারের সেন্টিমেন্ট এবং শহীদ পরিবারের যে ইমোশনস রয়েছে সেই জিনিসটা কনসিডার করে তারা সেই 6 দফা দাবি দিয়েছে। পরবর্তীতে গতকালকে বোধহয় তাদের দাবিটা একটু এক্সটেন্ডেড হয়েছে এবং সেটা 8 দফা হয়েছে, এবং এই 6 দফা দাবির মধ্যে তারা ন্যায় বিচার আশা করে, এবং এই 6 দফা দাবির মধ্যে কিন্তু আইনের ঊর্ধ্বে গিয়ে হত্যাকারীদের ছেড়ে দেওয়ার, অবিলম্বে ছেড়ে দেওয়ার যে বিষয়টি সেইটা নেই। আমরা শহীদ পরিবার বর্গে আমি যদি আপনাদেরকে পুরো ট্রায়াল প্রসেসটা একটু ক্লিয়ার করি, 3 ধরনের ট্রায়াল হয়েছে এই ঘটনার পরপর। একটা হচ্ছে যে ব্যাটালিয়নের যে অধিনায়ক তার যেই সামারি ট্রায়াল রয়েছে সেটা, এবং বিডিআরের তৎকালীন যে অভ্যন্তরীণ একটি আইন ছিল সেটা অনুসারে বিচার হয়েছে, যেটা সর্বোচ্চ সাজা ছিল 7 বছর। এবং যারা কিনা এই সাজায় দণ্ডপ্রাপ্ত হয়েছে তারা কিন্তু এতদিনে জেলের থেকে তারা বাইরে আছে, এবং তারাই মূলত এই আন্দোলনগুলো পরিচালনা করছে। তাদের দাবিটা হচ্ছে গিয়ে চাকরি, মূলত চাকরি এবং পূর্ণবহল এবং কম্পেনসেশন। এবং সেই ক্ষেত্রে সেই চাকরি অথবা কম্পেনসেশনের ক্ষেত্রে তাদের চাওয়াটা সরকারের কাছে অথবা বাহিনীর কাছে, এবং সার্টেনলি সেটা শহীদ পরিবারের কাছে না। তো যার কারণে শহীদ পরিবারের সেই বিষয়ে আসলে কোনো ধরনের মন্তব্য থাকতে পারে না। অপরদিকে আরেকটা মামলা হয়েছিল, সেটা হচ্ছে গিয়ে বিস্ফোরক দ্রব্য মামলা, বিস্ফোরক আইনের মামলা। এবং আপনারা ইতিমধ্যে দেখেছেন যে বিস্ফোরক আইনের মামলায় জামিন হয়েছে। এখন যখন কিনা বিচার বিভাগ জামিন দেবে সেই ক্ষেত্রে বিচার বিভাগের কে ডাইরেক্ট করে অথবা বিচার বিভাগের যে ডিসিশন, সেই ডিসিশনটাকে আমরা কখনোই সেই বিষয় নিয়ে মন্তব্য করতে পারি না। আমাদের একমাত্র যেটা কিনা গত প্রেস কনফারেন্সে আমাদের কনসার্ন ছিল এবং একমাত্র যে বিষয় নিয়ে আমরা ভীত ছিলাম, সেটা হচ্ছে যে হত্যা মামলায় যারা রয়েছে, অর্থাৎ যারা কিনা যাবজ্জীবন কারাদণ্ড অথবা মৃত্যুদণ্ড প্রাপ্ত আসামি, তাদেরকে যেন আইনের ঊর্ধ্বে গিয়ে ছেড়ে দেয়া না হয়। ইতিমধ্যে আপনারা দেখেছেন যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এবং বিডিআর সদস্যদের তরফ থেকে একটা প্রপোজাল এসছে যে টার্মস অফ রেফারেন্স, যেটা বিডিআর কমিশনের যে টার্মস অফ রেফারেন্স রয়েছে 2 খুব সম্ভবত, এবং সেখানে বলা রয়েছে যে বিডিআর কমিশন ট্রায়ালের ভেতরে ঢুকতে পারবে না। তবে সেই ক্ষেত্রে আমাদের বক্তব্যটা অনেকটা এরকম যে ট্রায়ালের ভেতরে তারা ঢুকতে যদি পারেও, তবুও যেহেতু হত্যা মামলাটা অ্যাপেলেট ডিভিশনে আছে, তো যার কারণে দেখা যাচ্ছে সেই
মামলা যখন কগনাইজেন্সে কোর্ট নিয়ে নেয় তারপরে কিন্তু আর কখনো ইনভেস্টিগেশন হয় না। তবে শহীদ পরিবারের তরফ থেকে আমরা বলতে চাই, যদি এমন সুযোগও থাকে সেই 2-এর ম যেটা আছে সেটা বাতিল করে হোক অথবা না করে হোক, যদি সেই সুযোগ আইনগতভাবে থাকে যে রিইনভেস্টিগেশন করা যাবে, তবে হত্যা মামলার রিইনভেস্টিগেশন হোক, এতেও কোনো অসুবিধা নেই। তবে ইনভেস্টিগেশন অর্থাৎ রিইনভেস্টিগেশন হওয়ার সময় যেন অন্ততপক্ষে এই হত্যা মামলা যে সমস্ত আসামি রয়েছে তাদেরকে বের করে দেয়া না হয়। আমি আশা করি আপনার প্রশ্ন আমি সবগুলো জবাব দিতে পেরেছি। তাদের জামিনের ক্ষেত্রে আমাদের কোনো আপত্তি নেই, এবং তাদের জামিনের ক্ষেত্রটা তাদেরকে যে জামিন দেয়া হচ্ছে সেটা যেহেতু বিচার বিভাগ দিচ্ছে, তো যার কারণে সেই বিষয়ে আমরা কোনো ধরনের মন্তব্য করতে পারবো না। দেখেন, আমি মনে করি যে কোর্ট যথেষ্ট বিবেচনা করে তারপরে জামিনটা দেয়, এবং আমি বিশ্বাস করি যে অন্ততপক্ষে এই মুহূর্তে অথরিটি তারা পালিয়ে যাবে সেই বিষয়টা নিয়ে তারা যথেষ্ট কনসার্ন থাকবে। এটা যেহেতু আমাদের কল না, তো যার কারণে আসলে এই বিষয় নিয়ে আমাদের মন্তব্য করাটা ঠিক হবে না।